এটা সম্পূর্ণ আইনি বিষয়। যাদের ডাকা হয়েছে বা হচ্ছে তারা এই বিষয়টির আইনি ব্যাখ্যা এবং তারা কি পদক্ষেপ নিচ্ছেন তারা বলতে পারবেন। আমরা শুধু এইটুকুই বলতে পারি যে সিবিআই বা ইডি তাদের অফিসাররা তাদের মতো কাজ করেন, যথেষ্ট দক্ষ যোগ্য লোক সেখানে আছে। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে যে বিজেপি তৃণমূলকে রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে খুব কুৎসিতভাবে এই এজেন্সিগুলিকে অপব্যবহার করছে। আমরা দেখেছি নারদে চার্জশিট দিয়েছে অথচ শুভেন্দু অধিকারীর নাম নেই। মলয় ঘটক সক্রিয় হচ্ছেন ত্রিপুরায়, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা সক্রিয় হচ্ছেন, যাদের কাছে বিজেপি বাংলায় পর্যুদস্ত হয়েছে, এবং অসম ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূলের পদধ্বনি তীব্রতর করার ক্ষেত্রে যারা সক্রিয় ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, তাদের প্রতি অন্য বিকল্প উপায় কিভাবে ডিস্টার্ব করা যায়, কিভাবে চাপ দেওয়া যায়, কিভাবে ভয় দেখানো যায়, কিভাবে থামানো যায়, এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির একটা চেষ্টা ভারতীয় জনতা পার্টি চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াগুলি তারই একটা অঙ্গ। এর আইনি যে পার্ট সেটা তারা যথেষ্ট নিজেরা ক্যাপেবল, তারা যথাসময় যা যা বক্তব্য তাদের জানাবেন। বিজেপি বলছে সিবিআই নিয়ে আপনাদের এত অনীহা কেন তৈরি হচ্ছে? সিবিআই নিয়ে আমাদের কোনো অনীহা নেই। সিবিআই কে আমরা কোনো ভয়ও পাচ্ছি না। তারা একটি উইং, তারা একটি ইনভেস্টিগেটিং এজেন্সি, সেখানে ভয় ইত্যাদি এসব কথা আসছে কোথা থেকে? আমি তো আবার বলছি, সিবিআই এর অফিসাররাও যথেষ্ট দক্ষ এবং যোগ্য, কিন্তু যখন দেখা যায় যে সিবিআই তারা কাজ করতে পারছেন না এবং বিজেপি রাজনৈতিকভাবে পরিচালিত করছে, যখন দেখা যায় যে বিজেপির যারা রয়েছে বিজেপিতে নাম লেখাচ্ছে, বাঁচতে গিয়ে বিজেপিতে গিয়ে আশ্রয় নিচ্ছে, সিবিআই তাদের দেখতে পায় না, অথচ যারা বিজেপির বিরোধিতা করছেন বা বিজেপির প্রতিপক্ষ তাদের হ্যারাস করার জন্য সিবিআই কে ব্যবহার করা হয়, এই পদ্ধতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আপত্তি আছে। সেই আপত্তিটাই জানানো হয়েছে। আমি দিলীপ ঘোষকে বলবো, এতই যদি সিবিআই কে নিরপেক্ষ হিসেবে দেখাতে চান, তাহলে প্রথমেই তো নারদে আগে শুভেন্দুকে চার্জশিট দেবে, সারদায় শুভেন্দুকে অ্যারেস্ট করবে, তাতে তো অন্তত আপনি বলতে পারবেন যে সিবিআই দেখো নিরপেক্ষ। তো সুতরাং প্রশ্নটা তৃণমূল সিবিআই কে কেন ভয় পাচ্ছে? কেন ভয় পেতে যাবে? আইনের পথে সবই দেখা যাবে সেটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে খুব কুৎসিতভাবে তৃণমূলকে রাজনৈতিকভাবে পাল্লা দিতে না পেরে যেভাবে তাদের নিয়ন্ত্রণে থাকা তদন্তকারী এজেন্সিগুলোকে অপব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি, সেই ক্ষেত্রে তৃণমূলের আপত্তি রয়েছে। 2018 সালে একটা বিধানসভায় পাস হয়েছিল যে সিবিআই তদন্ত করতে হলে রাজ্য সরকার একটা অনুমতি নিতে হবে। এই ঘটনায় সিবিআই নাকি রাজ্য সরকারকে কোনো রকম কথা দিচ্ছে না, এরা একটা অভিযোগ। দেখুন, গোটা বিষয়টা রাজ্য সরকারের বিষয়। আমরা আলাদা করে দলের তরফ থেকে এই মুহূর্তে খুব সবিস্তারে কিছু বলতে চাই না। আমরা যথাসময়ে এই বিষয়ে সবিস্তারে জানাবো। যে বিষয়টা হয়ে আছে, রাজ্য সরকার এটি আইনি পথেই রাজ্য সরকারের যা বক্তব্য সেটি জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বিঘ্নিত করে তদন্তের নামে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে রাজ্য সরকারের যা বক্তব্য সেটি সম্পূর্ণ আইনি পথে যথাযথ ফোরামে সেটি তুলে ধরার প্রক্রিয়া চলছে। এখানে দলের তরফে এর থেকে বিস্তারিত বলাটা উচিত না, বলার জায়গায়ও নেই। রাজ্য সরকার তারা যা বলার জানাচ্ছেন। একটা ঘটনা ঘটছে, সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের দলদাস হিসেবে ব্যবহার করছে জাতীয় মানবাধিকার কমিশনকে। তাদের একটা পক্ষপাতদুষ্ট রিপোর্ট, সেটাকে আধার করা হচ্ছে যে একটা তদন্তের। সেখানে বিজেপি নেতারা সঙ্গে যাচ্ছেন, বিজেপির যেখানে কেউ কোথাও কিছু হয়েছে সেখানে যাচ্ছেন। অথচ আমরা যেটা বারবার বলেছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন তখন দায়িত্বে, সেই সময় কিছু ঘটনা ঘটেছে, তৃণমূলেরও কয়েকজন মারা গিয়েছেন, আক্রমণ হয়েছে। নতুন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর কিছু ঘটেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তো যে সময়কার কথা নিয়ে আপনারা বলছেন, তখন তো নির্বাচন কমিশন দায়িত্বে। আপনাদের বিজেপির পরামর্শে আপনাদের পছন্দ মতো অফিসারদের বসানো হয়েছে, তার দায়
তৃণমূল কংগ্রেসের সরকার কেন নেবে, কিসের জন্য নেবে? এবার সিবিআই যখন তদন্তে আসছেন তখন সাধারণ যে রীতিনীতিগুলি রয়েছে, রাজ্য সরকারের এখতিয়ারে যেগুলি রয়েছে, যেগুলি নিয়ম নীতিতে পড়ছে, কোনটা রাজ্য সরকারের অনুমোদন সাপেক্ষ, কোনটা রাজ্য সরকারকে জানানো উচিত, সাধারণভাবে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের বিষয়, সেই জায়গায় যেখানে যেখানে বিঘ্ন ঘটছে রাজ্য সরকারের তরফ থেকে আইনি পদ্ধতিতে যথাযথভাবে সেগুলি জানানো হচ্ছে। ফলে দেখা যাক কি দাঁড়ায় সেই জায়গাটা। কোভিডের প্রকোপ আবার নতুন করে বাড়তে শুরু করছে, মানে কেন একটা নিয়ন্ত্রণে এসেছিল কিন্তু আবার ফের বাড়ছে। কোভিড আগের থেকে অনেক অনেক নিয়ন্ত্রণে রয়েছে। যে পরিস্থিতিতে যখন আমাদের নির্বাচন হয়েছে তার থেকে এখন কোভিড অত্যন্ত একটা আশাব্যঞ্জক জায়গায় রয়েছে। রাজ্য সরকার, প্রশাসন, পুরসভাগুলি, পঞ্চায়েতগুলি যা যা করার সব করছেন। নাগরিকরাও অনেক সচেতন আছেন, যাদের মধ্যে একটু কোথাও জায়গায় হঠাৎ কোনো সচেতনতার অভাব দেখা যাচ্ছে তারাও সতর্ক হয়ে যাচ্ছেন। আমরা খুবই আশাবাদী যে কোভিড যেভাবে নিয়ন্ত্রণে আছে আমরা সেটা রাখতে পারবো, এবং কেন্দ্রীয় সরকার যদি ভ্যাকসিনের সরবরাহ ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে এই সমস্যাটি আমরা আরো কমিয়ে ফেলতে পারবো। এটা যদি ভ্যাকসিনটা যদি ঠিকঠাক ভাবে আসতো তাহলে এই যতটুকু হাইক হচ্ছে সেটাও থামানো যেত বলে মনে হয়। সে তো বটেই, তার কারণ ভ্যাকসিনেশন রাজ্য সরকার সব থেকে ভালো করেছে, কেন্দ্রীয় সরকার পর্যন্ত মানছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা ভ্যাকসিনেশনের যা গতি তাতে তারা অনেক এগিয়ে, এবং পশ্চিমবঙ্গে কোনো টিকা নষ্ট হয় না। তো যাদের গতিতে কাজ হচ্ছে তো তাদের তো আরো বেশি দরকার, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রের পরিসংখ্যানে যাদের জনবসতির ঘনত্ব, জনসংখ্যা আমাদের থেকে কম, যেহেতু বিজেপি শাসিত রাজ্য, তাদেরকে সমস্ত ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমাদের যখন ভালো কাজ করছে সরকার, রাজ্য সরকার, তখন যদি সরবরাহটা ঠিক থাকতো তাহলে এতদিনে আমরা আরো অনেক বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় এনে ফেলতে পারতাম, এবং সেক্ষেত্রে বোধহয় সমস্যাটা আরো আমরা সলভ করার দিকে এগোতাম। তো যাই হোক, মোটের উপর কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্য সরকারের দক্ষতায় পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রয়েছে। মাঝে মাঝে কোথাও কোথাও যে ভিড় দেখা যাচ্ছে সেটাও তো সেই কারণে যে ভালো কাজ হয়েছে, বহু মানুষ পাচ্ছেন অথচ সাপ্লাই নেই। ফলে যখন হঠাৎ সাপ্লাই আসছে একসঙ্গে বেশি মানুষ নিতে যাচ্ছেন। তো রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন সেগুলো ঠিকঠাকভাবে দেখে দিচ্ছেন, এই সমস্যাগুলির সমাধান হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারকে সরবরাহটা বাড়াতে হবে। কুণাল ঘোষ চ্যানেলামি করছেন, করুন, আমার সঙ্গে টিএমসির অনেক এমপি যোগাযোগ রাখছেন দিলীপ ঘোষ। সে হতেই পারে, ওনার সঙ্গে যোগাযোগ রাখছেন মানে উনি হয়তো তাদের কাছে তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন দিলীপ দা, তো সেই জন্য তার কাছে যোগাযোগ থাকে। তা আমি তো কোনো রসিকতা বা আলাদা কিছু করে করিনি। এখন দিলীপ ঘোষ উনি যা যা বক্তব্য রেখেছেন, উনি রাজ্য সভাপতি হিসেবে, এবার আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আমার দায়িত্ব হচ্ছে তার যুক্তিদের যে ভুলগুলো রয়েছে সেগুলি মানুষের সামনে আনা। তো এত অসহসনী হলে চলবে কি করে? অ্যাকচুয়ালি দিলীপদার প্রবলেম হচ্ছে ওনার দলের মধ্যে এই যে শুভেন্দুকে সহ্য করতে হচ্ছে, তথাগত রায়ের টুইট সহ্য করতে হচ্ছে, এগুলো মুখ থেকে বলে তো উনি বলতে পারছেন না দলের মধ্যে। ফলে হয়তো একটু রাগারাগিটা আমার দিকে করে ফেলছেন, এটা আমি বুঝি, ওনার কষ্ট হচ্ছে। তো শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন, সেখানে বলেছেন উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা যারা অবসর নিচ্ছেন তাদের জন্য একটা নতুন করে পোস্ট ক্রিয়েট করে তাদেরকে আবার নিয়োগ করা হচ্ছে সরকারের তরফে। শুভেন্দু অধিকারী অর্বাচীনের মতো কথা বলছেন, মূর্খের মতো কথা বলছেন। আমি তিনটে বিষয় বলতে চাই। এক, শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর দফতরের দিকে তাকিয়ে দেখুন, সেখানেও দেখবেন অভিজ্ঞ বা ভালো অফিসার যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে অবসরের পরেও তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রীর দফতরেও নিয়োগ করা হয়। উনি যেটা বলেন না যশস্বী প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রীর দপ্তরেও কিন্তু শুভেন্দু অধিকারী খুঁজলে দেখবেন যে যশস্বী প্রধানমন্ত্রীও অনেককে উনি এরকম ধরনের বাড়তি দায়িত্ব দিয়েছেন। তো এখন শুভেন্দু অধিকারী যদি মনে করেন ডবল ইঞ্জিন সরকারের বহু জায়গায় রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রীদের যেখানে সরকার টরকার আছে সেখানেও যদি দেখেন বহু ক্ষেত্রে বহু উদাহরণ দেখতে পারবেন যেখানে কোনো অফিসার রিটায়ার করার পর তার অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাকে কোনো অতিরিক্ত দায়িত্ব বা বাড়তি দায়িত্ব দেওয়া, এবং এটা খুব স্বাভাবিক। তো ওনার যদি শুভেন্দুর যদি নতুনদের এত দায়িত্ব দেওয়ার ইচ্ছে কাজ করে
যখন শুভেন্দু একের পর এক মন্ত্রিত্ব, একের পর এক দফতর, একের পর এক পদ, একের পর এক বোর্ডের চেয়ারম্যান হয়ে বসেছিলেন, তার পরিবার, তার বাবা, তার ভাই, তার ছোট ভাই, গোটা গোষ্ঠী পদ আটকে রেখেছে, তখন মনে হয়নি যে আমরা একটু ছাড়ি, অন্য কেউ দায়িত্ব পাক, অন্য আর একজনকে সুযোগ করে দেওয়া হোক, সরকারে আনা হোক, প্রশাসনিক পদে আনা হোক, দলে আনা হোক, তখন সবটা আমার গোষ্ঠী, আমার পরিবার, অধিকারী পরিবারের বাইরে, অধিকারী পরিবার প্রাইভেট লিমিটেডের বাইরে, অধিকারী অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের বাইরে কেউ পাবে না। আর এখন ওনার বিবেকে জেগেছে যে কেন অবসরের পর নতুন লোককে না নিয়ে অমুক জায়গায় দেয়া হচ্ছে। এটা প্রশাসনের অত্যন্ত একটা স্বাভাবিক বিষয়, যেখানে দীর্ঘদিনের অভিজ্ঞ অফিসাররা রিটায়ার করেন, প্রশাসন যদি মনে করে তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য নিশ্চিতভাবেই কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। আমার মনে হয় সস্তা রাজনীতি করা শুভেন্দু একটা লিমিট আছে। আগে শুভেন্দু কৈফিয়ত দিক, পদের পর পদ, ক্ষমতার পর ক্ষমতা যখন তার গোষ্ঠী আঁকড়ে রেখেছিল, তখন কেন মনে হয়নি নতুনদের একটু জায়গা দেওয়ার কথা? এইটা সকলের সামনে বলুক, তারপরের কথা তারপর বলবে শুভেন্দু অধিকারী। গতকালের উত্তরবঙ্গের বৈঠক সম্পর্কে দিলীপ ঘোষ বলেছেন যে আমি বৈঠক সম্পর্কে কিছু জানতামই না, যদি জানতাম তাহলে আমি না ডেট জানাতাম, যাওয়ার কথা ভাবতাম। আমি বলছি তো, আমার দিলীপ ঘোষের জন্য অত্যন্ত খারাপ লাগছে। দিলীপ দা আমার নামে একটু সমালোচনা করছেন, লেগে যাচ্ছেন, আমি এটা ধরে নিচ্ছি। আরে লোকটা কষ্টটা বলবে কোথায়? এ পাশে তথাগত রায় কি না কি বলছে দিলীপ ঘোষকে, ও পাশে শুভেন্দু অধিকারী বলছে দিলীপ ঘোষকে সরাতে হবে দিল্লিতে গিয়ে, আবার কলকাতায় সেই শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে দিলীপ ঘোষকে বসতে হচ্ছে। মানে বিজেপির মধ্যে এই যে ভাগটা হয়ে আছে, আগে ছিল আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি, এখন আবার দল বনাম পরিষদীয় দল। ফলে পরিষদীয় দল থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে দিলীপ বাবু যেন জানতে না পারেন, দিলীপ বাবুকে ডাকা যাবে না। আবার দিলীপ বাবু খবর পাচ্ছেন না, এমএলএদের মিটিং হয়ে যাচ্ছে। আবার সেই এমএলএদের অনেকে তৃণমূল কংগ্রেসকে ফোন করে বলছে তো মহালয়াটা আমাদের একটা ডেট দিন, তাহলে আমরা ওখানে যাই। তো এই পরিস্থিতিতে বিজেপিতে একটা সার্কাস চলছে। তো পরিষদীয় দল যদি ঠিক করে দিলীপ বাবুকে খবর দেবে না, তো দিলীপ বাবুর একটু মানসিক কষ্ট হবে, এটা খুব স্বাভাবিক। এর থেকে বোঝা যায় বিজেপিটা আড়াআড়ি ভাবে বিভক্ত, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আবার দল বনাম পরিষদীয় দল। এর মধ্যে আবার তথাগত রায় নাকি আবার একটা কামিনী কাঞ্চন বলে শব্দ ছেড়েছেন। তো এই কামিনী কাঞ্চন বলতে তথাগত রায় কি বোঝালেন, এও তো বুঝতে পারলাম না। আর দিলীপ বাবু সমস্ত বিষয় নিয়ে মতামত দেন, সমস্ত বিষয় নিয়ে আক্রমণ করেন, সমস্ত বিষয়ে বেপরোয়া ব্যাট চালান। এই তথাগত রায় যা যা বলে যাচ্ছেন, দিলীপ ঘোষের কাছ থেকে তো কোনো জবাব পাচ্ছি না। একটা ভাব সম্প্রসারণ, কামিনী কাঞ্চন, এই ভাব সম্প্রসারণটা যদি একটু দিলীপ বাবু বা শুভেন্দু করে দিতেন, তাহলে বিজেপি সমর্থকদের একটু বোধহয় বুঝতে সুবিধা হতো। রাজ্যপাল আজকে কিছুক্ষণ আগে একটা টুইট করেছেন, যে টুইটে তিনি বলেছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে শিল্পের দিকে নজর আসছে, নজর দিচ্ছেন তারা, এবং বিজিবিএস আবার নতুন করে করার কথা বলেছিলেন। তো আজকে রাজ্যপাল বলছেন 2016 সাল থেকে বিজিবিএস হচ্ছে, তিনি গত 1 বছর ধরে ডেটা চাইছেন যে কত এমপ্লয়মেন্ট হয়েছে, কত ইনভেস্টমেন্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার কাছে সেই ডেটা এসে পৌঁছল। রাজ্যপাল এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। রাজ্যপাল যে পরিবহন চিঠি লেখেন, টুইট করেন, তার সঙ্গে রাজ্যপালের সাংবিধানিক এখতিয়ারের কোনো সম্পর্ক নেই। রাজ্যপাল বরং কৈফিয়ত দিন, এই যে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, সেঞ্চুরি হয়ে গেল, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম 911 টাকা হচ্ছে ডোমেস্টিক সিলিন্ডারে, আর হোটেল রেস্তোরাঁয় 1770 টাকা 50 পয়সা, ভোজ্য তেলের দাম বাড়ছে। রাজ্যপাল কি রাজ্যবাসীর কষ্ট হচ্ছে বলে একটা টুইটও করেছেন? কেন্দ্রীয় সরকারের কাছে একবারও কোনো চিঠি লিখেছেন যে এটাও তো ভারতবর্ষের মধ্যে পড়ে, এখানকার মানুষেরও তো কষ্ট হচ্ছে? তো কই, রাজ্যপালের তো সেগুলো মনে পড়ে না। তো এখন উনি যে কাজগুলি করছেন সেটি ওনার এখতিয়ারে পড়ে না। আমি মাননীয় রাজ্যপালকে অনুরোধ করব, আপনার রাজভবনে যারা রয়েছেন তাদের মধ্যে ভালো অনুবাদকও 2-1 অফিসার রয়েছেন, সুকুমার রায়ের পাগলা দাশু সিরিজের গল্পগুলি যদি আমাদের এই রাজ্যপাল একটু পড়েন, একা একা বসে পড়েন, ঘরে আয়না থাকলে আরো ভালো, খুব
উপভোগ করতে পারবেন। আমি এই প্রস্তাবটা ওনাকে শুধু দিতে পারি যে উনি এই হাস্যকর টুইটগুলি, এখতিয়ার বহির্ভূত টুইটগুলি, এগুলো করার থেকে সুকুমার রায়ের পাগলা দাশুটা যদি একান্তে বসে পড়েন, আমার মনে হয় উনি একটি আত্মতৃপ্তি অনুভব করবেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ একটা টুইট করেছেন এই জিনিসপত্রের দাম, পেট্রোলের দাম। তিনি পরিষ্কার লিখছেন টুইটে যে ধ্বংসের পথে পশ্চিমবঙ্গে টিএমসি বাংলার ইকোনমিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। 3টে পয়েন্ট দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এই মাত্র টুইটটা করেছেন। পশ্চিমবঙ্গের লোকের ক্রয় ক্ষমতা কম, এখানে ব্যবসা নেই, চাকরি নেই, উপার্জন নেই। এখানে লোককে 2 টাকা কিলোর চাল খেতে হয়, 500 টাকার ভাতার জন্য হাজার হাজার লোককে লাইন দিতে হয়। এখানে আবাস যোজনায় বাড়ি সবচেয়ে বেশি আছে। কেন্দ্র সরকারকে এই রাজ্যে সবচেয়ে বেশি টাকা দিতে হয় 100 দিনের প্রকল্পে মানুষদের বাঁচিয়ে রাখার জন্য। তাই জন্য পেট্রোল, ডিজেল এবং এলপিজির দাম বাড়লে এই রাজ্যে সবচেয়ে বেশি চিন্তা। আমি দিলীপ ঘোষকে অনুরোধ করব, দিলীপ ঘোষ তো নতুন এসছেন, দিলীপ ঘোষ আগে হাফ প্যান্ট পরে আরএসএস করতেন, ফলে বিজেপির পলিটিক্স বা প্রচলিত মেইন স্ট্রিম পলিটিক্সে দিলীপ দা অনেক জুনিয়র। তো আমি দিলীপ ঘোষকে অনুরোধ করব একটু ভেবে দেখবেন যে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়লে আপনি বলছেন পশ্চিমবঙ্গে চর্চা বেশি হয়, ভারতবর্ষে হয় না। আপনি কি দয়া করে ভেবে দেখবেন যে ইউপিএ জমানায় যখন সামান্য দাম বেড়েছে তখন আপনার নেতা নেত্রীরা, এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, বেঁচে ছিলেন অরুণ জেটলি, স্মৃতি ইরানি, রাস্তায় বসেছিলেন, সিলিন্ডার নিয়ে বসেছিলেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছিলেন। তো দিলীপ বাবু, ওরা কি ভারতবাসী নন নাকি ওরা বিজেপির নন? এই সমস্যাটা সারা দেশের, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের সমস্যাটা সারা দেশে। এই বাস্তবটা না মেনে যদি দিলীপ বাবু আপনি টুইট করেন, আপনি প্রথম জবাব দিন দিল্লির রাজপথে যখন অরুণ জেটলি, সুষমা স্বরাজ আর স্মৃতি ইরানিরা আন্দোলন করছিলেন, তখন তারা কিসের জন্য করছিলেন? 14 সালের আগে 13 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীর বক্তৃতার ফুটেজগুলো দেখেছেন নাকি তখন আপনি হাফ প্যান্ট পরে আরএসএস করতে করতে কোনো তাল গাছের ডগায় উঠে বসেছিলেন? ফলে যতক্ষণ অতীতটা না জেনে পলিটিক্স করবেন, পলিটিক্সের যুক্তির বাইরে কথা বলাটা দিলীপ বাবু আমার মনে হয় ঠিক হচ্ছে না। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এর সঙ্গে শুধুমাত্র বাংলার কোনো সম্পর্ক নেই, এটা সারা ভারতবর্ষের সমস্যা। আপনি খেয়াল করে দেখুন, আন্দোলনটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, প্রতিবাদটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আর এখন যদি না বুঝতে পেরে থাকেন, আর একটু ধৈর্য ধরুন, 2024 নাগাদ আপনারা সারা ভারতবর্ষের প্রতিবাদটা ভালো মতো করে বুঝে যাবেন। গতকাল শিলিগুড়িতে যে বৈঠক হয়েছে বিজেপি, সেখানে 11 জন, 6 জন সাংসদ আসেননি, 5 জন বিধায়ক আসেননি, মাত্র একজন সাংসদ তিনি ছিলেন। কি বলবেন কুণালদা, যেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের যোগদানের একটা জল্পনা? আমি কোনো নির্দিষ্ট সাংসদ বা বিধায়কের কথা বলতে পারবো না। আমি এইটুকু বলছি, বিজেপির বহু নেতা, বহু নেত্রী, বহু বিধায়ক, বহু সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। বহু সাংগঠনিক নেতা তারা ফিরে আসতে চাইছেন। তাদের একটাই কথা, ভুল বুঝে আমরা বিজেপিতে গিয়েছিলাম। যেভাবে জনবিরোধী নীতি নিয়ে বিজেপি চলছে এবং যারা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমরা আমাদের কথা বলতে পারছি না, আমাদের দম বন্ধ হয়ে আসছে, আমাদের অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছে। ফলে আমরা তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে আর একটা হচ্ছে যে আমরা ফিল করছি, বিজেপির বিধায়ক সাংসদরা বলছেন আমরা ফিল করছি এই যে পেট্রোলের দাম বাড়া, এই যে গ্যাসের দাম বাড়া, এই যে ডিজেলের দাম বাড়া, এই যে ব্যাংকের সুদ কমা, এতে সাধারণ মানুষ বিজেপির থেকে সরে যাচ্ছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই দলটা করা যাবে না। তারা আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, অনেকে কথা বলে গিয়েছেন, অনেকে আসতে চান, অনেকে কিছুদিন ভেতরে থেকে লড়তে চান, অনেকে কিছুদিন দিলীপ দা বা শুভেন্দুর পাশে বসে কি কি হচ্ছে আমাদের জানাতে চান। এগুলো সব মিলে টিলে গিয়ে তারপর আমরা বলতে পারবো কি দাঁড়াচ্ছে। দেখুন না কোথায় দাঁড়ায়, উত্তর দক্ষিণ সব সমান, সব জায়গাতেই বিজেপি যারা রয়েছেন তারা মনে করছেন এই দলটায় এইভাবে থাকা সম্ভব না, কারণ জনবিরোধী। দেখুন, বিজেপি, তৃণমূল বা অন্যান্য দল, রাজনীতিটা সব নয়।
যদি মানুষ অসন্তুষ্ট হন, মানুষকে যে দল রিলিফ দিতে পারছে না, মানুষের উপর বোঝা বাড়ছে, মানুষ অসন্তুষ্ট হচ্ছেন, সেই দলটা করা যে কোনো নেতা বা নেত্রী বা সংগঠকের পক্ষে কঠিন হয়ে যায়। ফলে যিনি বিজেপির এমএলএ, তাকে তো তার এলাকার মানুষকে বলতে হচ্ছে 911 টাকা গ্যাসের দাম। যিনি বিজেপির এমপি, তাকে তো বলতে হচ্ছে যে পেট্রোলের দামে, ডিজেলের দামে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পরিবহনের খরচ। ফলে যখন মানুষ বিরক্ত হচ্ছেন, সেই জায়গায় স্থানীয় মানুষের চাপে, জনগণের চাপে তাদের পক্ষে বিজেপিকে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন স্তরে আলোচনা চলছে, কেউ এখনই প্রকাশ্যে বলছেন, কেউ কদিন বাদে বলবেন। তো এইভাবেই আপনারা দেখতে পাবেন এটা কি করছে, বিজেপি তাসের ঘরের মতো ভাঙবে। আলোচনার কথা বলছেন, তাহলে কি আগামী দিনে বিভিন্ন মহলে আলোচনা চলছে, আগামী দিনে বিজেপি বিরোধী দলের তকমা হারাতে পারে? আমি সেই ধরনের কোনো মন্তব্য করব না, তবে আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, এমন একটা দিন আসবে যখন দিলীপ ঘোষকে তৃণমূলের হয়ে ইলেকশন লড়ার আবেদন করতে হবে, আর শুভেন্দু অধিকারীকে বলতে হবে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমি 108 বার নাক্ষত দিচ্ছি, যা পাপ করেছি আর করব না, আমাকে তৃণমূলে ফেরত নেওয়া হোক। অর্থলগ্নি মামলায় ডিজিকে তলব করেছে হাইকোর্ট। আইনের ব্যাপার আইন বুঝবে, সরকারের ব্যাপার সরকার বলবে। যেটা জানি না, যেটা দেখিনি, সে বিষয়ে বলতে হবে। বিনয় মিশ্রকে ডাকা হয়েছিল কেন? অনেক ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে বেরোবে। মানুষের আস্থা আছে সিবিআই এর উপর, রাজ্য পুলিশের উপর আস্থা নেই, সিআইডি এর উপর আস্থা নেই, অনেক কিছু হতে পারে, তৈরি থাকতে হবে। দিলীপ ঘোষ আমি খুব স্পষ্ট বলছি, যদি আপনারা সিবিআই নিয়ে এত আনন্দের সঙ্গে কথা বলেন, প্রথম সিবিআই নিরপেক্ষতা প্রমাণ করান শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করিয়ে। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম নারদ মামলায়, যাকে চার্জশিট দেয়নি ইডি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমস্ত রকম অভিযোগ জমা রয়েছে সারদা মামলায়। তো ফলে দিলীপ ঘোষের উচিত, যদি সিবিআই এর নিরপেক্ষতা দেখাতে হয়, প্রথম কথা আগে শুভেন্দু অধিকারীকে গিয়ে অ্যারেস্ট করে আনুন। আর কথার বন্যা সকলে বহাতে পারে, সেগুলো সবসময় জবাব দেওয়ার কোনো কারণ নেই। আর দিলীপ ঘোষ এত কথা বলার আগে আমি অনুরোধ করব, দিলীপ দা, আপনি খুব জমজমাট কথা বলেন, নানা কথা বলেন, একটু তথাগত রায়ের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন। কামিনী কাঞ্চন বলে কি বলছে বুঝতে পারছি না, বুঝিয়ে দিন, তারপর আপনি তৃণমূলের দিকে তাকিয়ে কোনো কথা বলুন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ফর্ম রিজেক্ট হচ্ছে, সেটা যদি কোথাও কোনো টেকনিক্যাল কারণে হয়ে থাকে, বহু জায়গায় বহু ব্যাংকের বিরুদ্ধে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ আসছে, রাজ্য সরকার সেগুলি দেখছেন, প্রশাসন দেখছে, ওগুলি যথাযথভাবে সমাধান হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কোনো পার্টি অফিস থেকে যাতে ভ্যাকসিনেশন না হয়, তারপরেও সেই ঘটনা ঘটছে। দুটো আলাদা ব্যাপার। এটা পার্টি অফিস থেকে সরকারের ভ্যাকসিনেশন না হয়, এবার কোনো এলাকায় যদি কোনো জনপ্রতিনিধি বা কোনো ক্লাব তারা ভ্যাকসিন কিনে তাদের মতো করে জনগণকে ফ্রিতে দেয়, তার সঙ্গে সরকারি ভ্যাকসিনেশনের কোনো মিল নেই। ফলে সরকার যে ভ্যাকসিনেশনটা করছে সেইটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং সেটা সর্বস্তরে মানা হচ্ছে, সেটা কোনো রাজনৈতিক জায়গা থেকে বা আলাদা কোনো জায়গা থেকে হবে না। যেখানে একদম চিহ্নিত প্রশাসনের জায়গা, সেখান থেকেই হবে। এবার ধরা যাক কোনো ক্লাব বা কোনো প্রতিষ্ঠান বেসরকারিভাবে বা কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক নেতা, তারা তাদের মতো করে প্রকিওর করে বা কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে টাই আপ করে বা কি কোনোভাবে তারা একটা ভ্যাকসিনেশন ক্যাম্প করছেন, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। যারা এটা মিলিয়ে প্রচার করতে চাইছেন তারা সম্পূর্ণ বিভ্রান্তি ছড়াচ্ছেন, অপপ্রচার করছেন। সরকারের ভ্যাকসিনেশন সরকার নির্ধারিত জায়গাতেই হচ্ছে, তার মধ্যে কোনো রাজনীতি নেই। বলছি, ভোট পরবর্তী হিংসা মামলায় অতি সক্রিয় সিবিআই, আজকে বীরভূমের একটি খুনের মামলাতে তারা চার্জশিট দিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই সমস্যাটা হচ্ছে এই যে বীরভূমের মাটিতেই নোবেল হারিয়ে যায়, নোবেল পাওয়া যায় না। যে বীরভূমের মাটিতে নোবেল হারিয়ে যায়, নোবেল পাওয়া যায় না, বিশ্বকবির নোবেল চুরি হয়ে গেল দায়িত্বে সিবিআই। তো সুতরাং সেই সিবিআই সেই বীরভূমের মাটিতে গিয়ে 6 দিনে চার্জশিট দিচ্ছে, এটা তো ম্যাজিক। তো সুতরাং এর যে আইনি বিষয়গুলি রয়েছে, আমি সিবিআইকে এতটুকু ছোট করছি না, আমি শুধু আশা করব যে 6 দিনে যদি চার্জশিট হয়ে যায়, তাহলে আগামী 6 দিনে নোবেলটাও বিশ্বভারতীতে ফিরে আসবে। আমি আশা করব আগামী 6 দিনে নোবেলটাও উদ্ধার করে বিশ্বভারতীতে ফিরে আসবে। তো সুতরাং সিবিআই যত তৎপরতার সঙ্গে 6 দিনের মধ্যে চার্জশিট দিয়েছেন, এটা একটা অত্যন্ত দেখে, মানে যারা আমরা রবীন্দ্র প্রেমী, আমরা বিরাট
অনুপ্রাণিত বোধ করছি যে আগামী 6 দিনের মধ্যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেলটি পেয়ে যাব। আর লাস্ট প্রশ্নটা, যে বাঁচার শেষ রাস্তা হিসাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার, সিবিআই থেকে বাঁচার শেষ রাস্তা, এটা বিজেপি কথা। দিলীপ ঘোষ তো বলে আমরা খুব পরিষ্কার বলি, এই সুপ্রিম কোর্টে যাওয়া না যাওয়ার সঙ্গে সিবিআই থেকে বাঁচার, সিবিআই কে ভয় পাওয়ার কোনো সম্পর্ক নেই। সিবিআই তদন্ত কোর্ট দিয়েছেন, হচ্ছে। এবার রাজ্য সরকারের যদি মনে হয় যে এই তদন্তটা হচ্ছে মানবাধিকার কমিশনের যে রিপোর্টের উপর দাঁড়িয়ে, যেটিকে আধার করে, সেটি সম্পূর্ণভাবে বিজেপির রাজনৈতিক প্রভাবযুক্ত একটি রিপোর্ট, এবং রাজ্য সরকারের যদি মনে হয় এই বিষয়ে তাদের কোনো বক্তব্য, তাদের বক্তব্যগুলি যথাযথভাবে বিবেচিত হয়নি এবং সেক্ষেত্রে খানিকটা আইন বহির্ভূত বা সংবিধান বহির্ভূত কাজের অবকাশ আছে বলে যদি তাদের মনে হয়, তাহলে তাদের সম্পূর্ণ অধিকার আছে আইনের পথেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার। এটা একটা আইনি প্রক্রিয়া। এর সঙ্গে সিবিআই কে ভয় পাওয়া, সিবিআই এর জন্য চিন্তা, এগুলোর কোনো সম্পর্ক নেই। সিবিআই অফিসাররা যথেষ্ট দক্ষ, যথেষ্ট যোগ্য। আমাদের আপত্তি হচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে পাল্লা দিতে না পেরে বিজেপি যেভাবে মানবাধিকার কমিশন থেকে সিবিআই তাদের যে অপব্যবহার করছে, এই জায়গাটায় দাঁড়িয়ে আপত্তি রয়েছে। আইনের পথে, আইনে যদি কোনো আবেদন হয় তো তারা তাদের বক্তব্য বলবেন, রাজ্য সরকারের বক্তব্য সুপ্রিম কোর্টে বলবে। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে একাধিক বৈঠক করে নির্বাচন কমিশন আসলে কি প্রক্রিয়াটাকে ঢিলেমি বা দেরি করে দিচ্ছে? নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই আবেদন, এখন নিশ্চিতভাবে কোভিড পরিস্থিতি অনেক ভালো। যখন আমাদের বিধানসভা নির্বাচন, মূল নির্বাচন হয়েছিল, তখনকার তুলনায় অনেক ভালো। রাজ্য আমাদের উপনির্বাচনগুলি করতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ফলে আলোচনা, মতামত এগুলি যথেষ্ট হয়েছে, যথেষ্ট সময় নষ্ট হয়েছে, যথেষ্ট আলোচনা মতামত জানা হয়েছে। অবিলম্বে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হোক। বিজেপি বা কেউ কেউ পুরসভার ভোটের সঙ্গে এটিকে গুলিয়ে দিচ্ছে। পুরো ভোট যদি কোভিড পিরিয়ডে বিলম্বিত হয়ে থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, একটা বেসিক ডিমার্কেশন লাইন রয়েছে। কি লাইন? যে পুরো ভোট যদি একটু বিলম্বিত হয়, সেখানে সাধারণ মানুষ পুরসভার পরিষেবা থেকে কোথাও বঞ্চিত হন না, কারণ কোঅর্ডিনেটর রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, অফিসাররা রয়েছেন। আপনার বাড়ির সামনে রাস্তা পরিষ্কার হচ্ছে, নিকাশি ব্যবস্থা চলছে, আপনার বাড়ি জল আসছে, আপনার যা শংসাপত্র পাওয়ার আপনি পাচ্ছেন, অর্থাৎ পুরসভার আলো জ্বলছে, সব পরিষেবাগুলি আপনি পাচ্ছেন। কিন্তু বিধানসভার ক্ষেত্রে বিধায়ক না থাকলে অনেক আইনি প্রবলেম থাকে। ইভেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে এলাকার কাজটাও বন্ধ থাকে, বিধায়কের কোনো বিকল্প হয় না। ফলে 6 মাসের মধ্যে নিয়ম মতো এর উপনির্বাচন হয়ে যাওয়া উচিত। এখন সেই পরিস্থিতি রয়েছে, একটা বড় নির্বাচন হয়ে গিয়েছে, ফলে নতুন করে তো ভোট প্রচারের কোনো অবকাশ নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দিন 7 সময় দিলেই কোভিড বিধি মেনে যথেষ্ট প্রচার হতে পারে। ফলে অবিলম্বে আমরা নির্বাচন, উপনির্বাচনের দাবি জানাচ্ছি।